অদ্রিজা নিশ্চুপ বসে থেকে রক্তিমের বলা সবগুলো কথা শুনল। শুকনো ঢোক গিলে রক্তিমের দিকে তাকালো সে। এই যুবকটির মাঝে এতগুলো সুপ্ত দুঃখ আছে, কোনোদিন আন্দাজও করেনি সে। এতটা হাসি খুশি থাকা যুবকটির মনে এত বিষাদ কে বুঝবে? চোখ জোড়া ছলছল করে উঠল তার। রক্তিমের দিকে তাকিয়েই লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর? রক্তিম মুচকি হাসল, চোখ মেলে অদ্রিজার মুখের দিকে তাকিয়েই বলল, তারপরের দিন রক্তিমের সব থেকে প্রিয় মানুষ তার নানি এসেছিল। রক্তিমের গালে তখন মিস্টার মাহমুদের চড়ের 5 আঙ্গুলের ছাপ জল জল করছিল, 2 গাল সহ। হাতেও ওনার আঘাতে চিহ্ন ছিল। রক্তিমের নানি তা দেখেই তো অবাক হলো। সেদিনই নিয়ে আসলেন রক্তিমকে ওনার সাথে। তারপর তাকে রক্তিম তার নানির সাথেই বড় হয়েছে। এই দুনিয়ায় রক্তিমের নানি ব্যতীত রক্তিমের আর কেউ নেই। অদ্রিজা না কোনো বন্ধু, না বোন, না ভাই, আর না মা বাবা। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল, ছলছল চোখে তাকিয়ে রইল রক্তিমের দিকে। রক্তিম চাপা হাসি নিয়ে উঠে বসেই বলল, আপনাকে আজ সব বলে দিয়েছে অদ্রিজা। আর কোনো কৌতূহল নিশ্চয়ই নেই আপনার, বলুন। এরপর এসব নিয়ে ছোটাছুটি করবেন না, মনে থাকবে? অদ্রিজা হঠাৎ বাধ্য মেয়ের মতো মাথা দুলালো যে সে আর এসব নিয়ে মাথা ঘামাবে না। রক্তিম হেসে বলল, গুড গার্ল। তাহলে এবার আপনাকে মায়ের কাছে চলুন, যাওয়া যাক। অদ্রিজা কপাল কুঁচকে তাকালো সঙ্গে সঙ্গেই বলল, আপনি তো বললেন আম্মুর কিছু হয়নি, তাহলে? রক্তিম কিছু বলল না, উঠে আসলো সেখান থেকে। অদ্রিজা রক্তিমের কাছ থেকে উত্তর না পেয়ে হতাশ হলো বেশ। চোখ মুখ নামিয়ে হেঁটে চলল রক্তিমের পিছু পিছু। ক্লাস শেষে নেহা ভার্সিটি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়াতেই চোখে পড়ল দিহানকে। ধীর পায়ে এদিকে এগিয়ে আসছে দিহান। নেহা মুখ কাচুমাচু করে এদিক সেদিক ফিরে তাকালো। নিজের থেকে কয়েক হাত দূরে যুবকটিকে দেখেই যে অস্বস্তির উদ্ভব ঘটেছে নিজের মধ্যে, তা লুকাতেই দ্রুত রিক্সা পাওয়ার প্রার্থনা করলো সে। কিন্তু কোনো খালি রিক্সা তখন চোখে পড়ল না। দিহান যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখনই অনেকটা ভয়ভীত নিয়ে বলে উঠল সে, কেমন আছিস দিহান? সেদিনের পর আর দেখা হয়নি তোর সাথে। দিহান মুচকি হেসে বলল, দিব্যি আছি, তুই? নেহা দিহানের দিকেই তাকিয়েছিল এক ধ্যানে। দিহান আবারও জিজ্ঞেস করাতে হকচকিয়ে মেকি হাসল সে। হাতে হাত কচলে বলল, আমিও ভালো। কোথায় যাচ্ছিস? ভার্সিটির ক্লাস তো শেষ। দিহান সরু চাহনিতে তাকালো নেহার দিকে, মৃদু হেসে বলল, কিছু নোটস নেওয়ার ছিল। দ্রিজা আসেনি আজকে? নেহা মিষ্টি হাসলো, তারপর বলল, না, আসেনি। কল করে বলেছিল আজ আসবে না। দিহান ছোট্ট শ্বাস ফেলল, মৃদু গলায় বলল, ও। নেহা মুচকি হাসলো। সামনের যুবকটির সাথে কথা বলার এক সমুদ্র সমান ইচ্ছে থাকলেও কথোপকথন বাড়ানোর আর কোনো কথা খুঁজে পেল না সে। যুবকটিও আর কোনো কথা বাড়ালো না, তাকে পাশ কাটিয়ে চলে গেল নিজস্ব গন্তব্যে। নেহা সেদিক পানে তাকিয়েই হতাশ হয়ে শ্বাস ফেলল। এই যুবকটিকে দেখলেই যে বুকের ভেতর অনুভূতিগুলো রঙিন হয়ে ওঠে, তা কি আদেও কোনোদিন বুঝবে এই যুবকটি? কোনোদিন সেও কি প্রকাশ করতে পারবে? জানা নেই তার। অদ্রিজাদের বর্তমান বাসার সামনে এসেই গাড়িটা থামলো। অদ্রিজা গাড়ি থেকে নেমেই রক্তিমের দিকে তাকালো। রক্তিমও তাকালো, ভ্রু নাচিয়ে বলল, বাসায় না গিয়ে আমার দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছেন কেন অদ্রিজা? আপনি যাবেন না? রক্তিম মুচকি হাসলো, তারপর বলল, অবশ্যই যাব। অদ্রিজা মিষ্টি হাসলো, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ টিকলো না। বাসায় ঢুকে নিজের রুম অবধি যেতেই হাসিটা উধাও হলো মুখ থেকে। রক্তিম একটা ফাইল এগিয়ে দিয়েই বলল, আপনার সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে অদ্রিজা, সবটুকু কমপ্লিট। এবার আপনি মুক্ত, রাইট? অদ্রিজা কপাল কুঁচকে তাকিয়ে রইল, বলল, মানে? রক্তিম হাসলো, বলল, আপনার মাকে বলে দিয়েছি আপনি 1 সপ্তাহের জন্য এখানে বেড়াতে এসেছেন। 1 সপ্তাহ পর্যন্ত উনি আপনাকে যেতে দেবেন ওই বাসায়। এই 1 সপ্তাহ আপনার ছুটি, এটাই বলছিলাম। তো? রক্তিম নির্বিকার ভাবে বলল, কিছুই না। এই 1 সপ্তাহ আপনি কোনো কৌতূহলের অজুহাতে যাতে আমার কাছে ছুটে না আসেন, তাই আজকে সবটা বলে দিলাম। আর আজকে সকাল থেকে আমি এত খুশি ছিলাম কেন বলুন তো? এই যে আজ থেকে 1 সপ্তাহ আমি মুক্ত এই জন্যই।
আপনি নামক অসুখটা সইতে পারছি না আমি অদ্রিজা। ধীরে ধীরে মারা যাচ্ছে আমি। অদ্রিজার বুকে মুহূর্তেই অনুভব হলো অন্যরকম ব্যথা। রাগ আর কষ্টে বিষে উঠল তার মন। দাঁতে দাঁত চেপে বলল, সবটাই আপনার প্ল্যান? তবে এই 1 সপ্তাহ মুক্তি চাইছেন তো? দিলাম মুক্তি, কিন্তু 1 সপ্তাহ পর এই অসুখটাই আপনাকে আষ্টে পৃষ্ঠে আক্রান্ত করবে। ও রক্তিম, সামলাতে পারবেন তো এই অসুখটাকে? তখন তখন কিন্তু শত চেয়েও আপনি মুক্তি পাবেন না। রক্তিম হাসল, কানের কাছে ফিসফিসিয়ে বলল, বাই। বলে বেরিয়ে আসলো। অদ্রিজা হতবাক হয়ে চেয়ে রইল রক্তিমের দিকে। কেটে গেল 4 দিন। অস্থিরতা শব্দটা সাংঘাতিক। আর এই অস্থিরতা যদি হয় সদ্য সৃষ্টি হওয়া অনুভূতি জন্মানো কোনো এক লোকের জন্য, তাহলে বোধহয় তা আরও সাংঘাতিক। অনুভূতিটা না যায় প্রকাশ করা আর না যায় বোঝানো। অদ্রিজা তপ্তশ্বাস ফেলল। সত্যিই কি রক্তিমকে সে ভালোবেসে ফেলেছে? বুঝে উঠল না। তবে সেই মানুষটিকে দেখার জন্য ছটফট করে উঠল তার মন। বুকের ভেতর চাপা অস্থিরতাটা জ্বলন্ত হয়ে বেদনায় পরিণত হলো মুহূর্তেই। যে কয়দিন রক্তিমকে সে চেনে, সে কয়দিন রক্তিমকে দেখেনি এমন কোনো দিন ছিল না। কিন্তু এই 4 দিন একবারও দেখা হয়নি রক্তিমের সাথে তার। ভার্সিটি আসা যাওয়ার পথে রাস্তার এপাশ ওপাশ এত অস্থিরভাবে তাকিয়ে থেকেও বিশেষ কোনো লাভ হয়নি তার। রক্তিমকে কোথাও দেখতে পায়নি সে। সকালের আকাশে সদ্য ওঠা সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। নিজের ভেতরের অস্থিরতাটাকে না মানতে পেরেই কল করলো রক্তিমের নাম্বারে। রক্তিম কল রিসিভ করলো না। পরপর 5 বার কল দেওয়ার পর কল রিসিভড হলো। অদ্রিজা অস্থিরতা নিয়ে হাঁসফাঁস করে উঠল। কি বলবে বুঝে না উঠেই হাত কচলাতে লাগলো। এই শীতের সকালেও কপাল বেয়ে ঘাম গড়ালো তার। কয়েকবার সরু শ্বাস ফেলে 2-1 মিনিট পরও যখন কিছু বলতে পারল না, তখন ওপাশের মানুষটা ঘুমালো কণ্ঠে শুধালো। না। অদ্রিজা চকচকে চোখে তাকালো। এবারও বুঝে উঠল না কি বলবে সে। কয়েক সেকেন্ড চুপ থেকেই কপালের ঘামটা হাতের তালুতে মুছে নিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। জানলার গ্রিল হাত দিয়ে ঘষতে ঘষতেই কাপা গলায় বলল, না। রক্তিম বোধহয় হাসলো, মৃদু গলায় বলে উঠল, তাহলে বলুন। অদ্রিজা থমকে গেল। কি বলবে? কোনো কথা কি আদেও আছে বলার মতো? যে যুবকটিকে এতদিন ঘৃণা দিয়ে এসেছে, সেই যুবকটির সাথে কি হঠাৎ করেই প্রণয়ের কাব্য শুরু করা যায় নাকি? অদ্রিজা সেভাবেই চুপ রইল। ওপাশে মানুষটা পরিষ্কার কণ্ঠ ভেসে আসলো এবার। রাখছি অদ্রিজা। অদ্রিজা বোকা বোকা চাহনিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল। রক্তিম কলটা কেটে দিয়েছে। তৎক্ষণাৎ তীব্র বেদনায় নুইয়ে গেল 20 বছর বয়সী যুবতীর মনটা। রক্তিম নামক পুরুষটির উপর অভিমানটা গিয়ে জড়ো হলো মনের আনাচে কানাচে। চোখজোড়া টলমলে হয়ে উঠল মুহূর্তেই। ঠোঁট উল্টে এদিক ওদিক তাকাতেই মনের ভেতর উকি দিল রক্তিমের সাথে কথা বলার অদম্য জেদ। মোবাইল হাতে নিয়ে আবারও কল লাগালো একই নাম্বারে। ওপাশের ব্যক্তিটা এবার কল রিসিভ করতে দেরি করলো না। বিরক্তি নিয়েই ঘুম ঘুম কণ্ঠে বলল, কি সমস্যা অদ্রিজা? ঘুমের মধ্যে বারবার ব্যাঘাত ঘটাচ্ছেন কেন? অদ্রিজা চুপ রইল। গম্ভীর কণ্ঠে বলল, ও ঘুমোচ্ছেন? ঘুমোচ্ছি তা বোঝেনি নাকিও না বোঝার ভান করছেন? অদ্রিজা থতমত খেয়ে গেল। কাপা কণ্ঠে বলল, না, ভেবেছিলাম এখন আপনি ঘুমোন না তাই, কিন্তু এখন তো দেখছি দিব্যি ঘুমান। ওপাশের মানুষটা আওয়াজ করে হেসে উঠল এবার। অদ্রিজা কল্পনা করলো রক্তিম নামক যুবকটির চমৎকার হাসিটা, টেরা বেঁকা দাঁতগুলো দৃশ্যমান হওয়া। চমৎকার হাসিতে সেই রক্তিম কল্পনায় ভেসে উঠতেই কেসে উঠল অদ্রিজা। রক্তিম বলল, আপনি নামক অসুখ থেকে মুক্তি পেয়েছি বলে কথা। তাছাড়া ড্রিঙ্ক করা আর সুইটহার্টের আদরে সুফলও বলতে পারেন। অদ্রিজার চোখ মুখ হঠাৎই কঠিন হয়ে উঠল। কঠিন কণ্ঠে বলল, ছি, আবার কোন মেয়েকে প্রেমিকা বানালেন? কোন মেয়ের সাথে সময় কাটিয়েছেন, ড্রিঙ্কস করেছেন, আবার গর্বের সাথে বলছেনও? তো অদ্রিজা চুপ থাকলো। চোখ মুখ লাল করে রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল সে। রক্তিম আবারও বলল, আপনি আমায় ভালোবাসতে শুরু করে দিননি তো অদ্রিজা? অদ্রিজা আগের মতোই দৃঢ় গলায় শুধালো,
আপনাকে আপনাকে ভালোবাসা যায় নাকি রক্তিম? রক্তিম ফিচেল গলায় বলল। যারা ভালোবেসেছে তাদের থেকেই জানতে হবে। বলুন। অদ্রিজার আগে দাও দাও করে জ্বলে উঠল। রক্তিমের সাথে কথা বলার এতক্ষণের ইচ্ছেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল মুহূর্তেই। কলটা কেটেই রাগে ফোঁস করে বাইরে তাকালো সে। রক্তিমের প্রতি জন্ম নিল চরম রাগ আর ক্ষোভ। মন থেকে বলে উঠল মুহূর্তেই, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ লোক। না, তাকে ভালোবাসা যায় না আর না সে কোনো দিন কাউকে ভালোবাসতে পারবে। অদ্রিজা। কথাগুলো ভেবেই ছোট্ট শ্বাস ফেললো অদ্রিজা। পেছন থেকে অদ্রিজার মা বলে উঠলেন, অদ্রি, অদ্রি, কার সাথে কথা বলছিলি? ভার্সিটি যাবি না? অদ্রিজা হঠাৎ চমকে উঠল। পেছন ফিরে চকচকে চাহনিতে মাহির দিকে তাকিয়ে বলল। তো তুমি কখন আসলে আম্মু? অদ্রিজার মা মুচকি হাসলেন। হাতে একটা বড় লিস্ট করা কাগজে নেই অদ্রিজাকে দেখিয়ে বলল, মাত্র এলাম। দেখ তো বাজারের লিস্টটা ঠিক আছে কিনা, পাশে কি কি রান্না হবে তাও লেখা আছে। দেখ তো জামাইয়ের পছন্দের খাবারগুলো আছে কিনা, আর কিছু থাকলে বল। অদ্রিজা ভ্রু কুচকে তাকিয়ে বলল, মানে এই লিস্ট খাবার কিছুই তো বুঝলাম না আম্মু। অদ্রিজার আম্মু মিষ্টি হাসলো। মেয়ের বিছানাটা গুছিয়ে নিতে নিতেই বললেন, তোর বিয়েতে এমনভাবে হুট করে হয়েছে, কোনো আয়োজনই হয়নি অদ্রি। তোদের বিয়ের আয়োজনটা বড় করে করতে পারবো কিনা জানা নেই, তবে জামাইকে তো একবেলাও খাওয়ানো হলো না, তাই ভাবলাম একদিন ভালোভাবে জামাইয়ের সব পছন্দের খাবার রান্না করে খাওয়াবো। আর তুইও তো এই কয়দিন আছিস, ভালোই হবে বল। অদ্রিজা আনমনে মাথা নাড়ল। মায়ের দিকে তাকিয়ে মেকি হেসেই লিস্টটা হাতে নিল সে। ভালোভাবে দেখে নিতে নিতেই বেরিয়ে এলো রুম থেকে। ভার্সিটির মাঠে উজ্জ্বল চকচকে রোদ। অদ্রিজা, নেহা সহ আরও 2-3 জন যুবতী মাঠের বাম পাশটায় গাছের ছায়ায় বসে রয়েছে। অদ্রিজার সরু চাহনিতে এপাশ ওপাশ তাকাতেই গেট পেরিয়ে ভার্সিটিতে ঢোকার দিহানকে চোখে পড়ল তার। পাশ ফিরে নেহার দিকে তাকাতেই নেহাকেও সেদিক পানে তাকিয়ে থাকতে দেখলো অদ্রিজা। নেহার দিকে ফিরেই মুচকি হাসলো, ফিসফিসিয়ে বলল, এখনো বলিসনি তুই যে দিহানকে ভালোবাসিস? নেহা হকচকিয়ে পাশ ফিরে চাইলো। দাঁত বের করে খিলখিলিয়ে হেসেই বলল, তোর দিহান শুধু ক্রাশ, আর কিছু না। আর রোজই তো কত শত ক্রাশ খাই আমি, বল দ্রিজা, সে আর এমন কি বল। অদ্রিজা ভ্রু বাঁকিয়ে তাকালো। কনুই দিয়ে নেয়ার পেটে ঘুষি মেরে মুখে দুষ্টু হাসি ঝুলালো সে। বলল, তাই নাকি? নেহা চোখ টিপল, ঠোঁট বাঁকিয়ে বলল, অবশ্যই। দিহানকে হট আর হ্যান্ডসাম দেখেছিস, সো ক্রাশ নাকি উপায় আছে বল। অদ্রিজা হাসলো, বলল, ও ও আমি তো ভুলেই গিয়েছিলাম। সেদিন হসপিটালের এক রূপবতী কন্যা কান্না করতে করতে নুয়ে পড়েছিল, চোখ মুখ লাল করে কান্না করতে করতে বলেছিল, অদ্রিজা আমি দিহানকে ছাড়া বাঁচবো না, দিহান ঠিক হয়ে যাবে তো? কে বলেছিল শুনি? তোর ভূত। নেহা চোখ ফিরিয়ে একবার অদ্রিজা তো একবার দিহানের দিকে তাকালো। চোখ মুখ লজ্জায় লাল করে ফেলতেই অদ্রিজাও মুচকি হাসলো, ফিসফিসিয়ে বলল, কবে থেকে লজ্জাবতী হলি? নেহা ঠোঁট টিপে হাসলো। বুকের পা পাশে হাত রেখে অদ্রিজার থেকেও নিচু গলায় ফিসফিসিয়ে বলল, ওই ছেলেটা এত কেন জোশ দোস্ত, তারে দেখলেই হৃদয়ের ওইখানে লাগে। হৃদয়ের ভেতর ধরপড় শুরু হয়ে যায় আমার, কথা আসে না মুখে। তার সাথে এত কথা বলার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তার সামনে গিয়ে 2 সেকেন্ডের বেশি কথা এগিয়ে নিয়ে যেতেই পারি না। এ কি যন্ত্রণা বলতো। অদ্রিজা মৃদু হাসলো। নেহার বুকের বা পাশে হাত রেখে সেভাবেই তাকিয়ে রইল দিহানের দিকে। কয়েক সেকেন্ড পর বসা থেকে উঠে পড়েই এগিয়ে গেল দিহানের দিকে। দিহানের পেছনে গিয়ে দাঁড়িয়েই মৃদু গলায় বলে উঠল, দিহান। দিহান পেছন ফিরে চাইল। নেহাকে দেখেই মুচকি হাসলো সে। নেহার পেছনে তাকিয়ে এক নজর মাঠে বসে থাকা অদ্রিজাকেও দেখে নিল। নেহার উদ্দেশ্যে বলল, বল নেহা। নেহা মিষ্টি হাসলো, মুচকি হেসেই বলল, কেমন আছিস দিহান? এই তো ভালো, তুই? নেহা উচ্ছ্বাসিত গলায় বলল, আমিও ভালো। তোর ক্লাস শেষ? দিহান এবার হাসলো, বলল, হ্যাঁ শেষ, আসি। নেহা কিছু বলল না, মৃদু হেসে মাথা। তোমার প্রেমিকা?
অদ্রিজা থতমত খেয়ে তাকালো ছোট ছোট ছেলে মেয়েগুলোর দিকে। রক্তিমের সাথে তার সম্পর্কের সমীকরণ কি সেটা সে নিজেই জানে না। বাচ্চাগুলোকে আর কি বলবে সে? আর বাচ্চাগুলোকে কে বলল তার ব্যাপারে? অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো সবার দিকে। প্রায় 30-35 জন ছেলে মেয়ে, বয়স 7 থেকে 12 কিংবা 13 বছর বয়সী হবে। রক্তিম এই মাত্র অদ্রিজার সাথে কঠিন কণ্ঠে কথা বললেও এবার মিষ্টি হাসলো। মুখে দুর্দান্ত হাসি ঝুলিয়েই ছোট ছোট ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়েই বলল, একদমই না। অদ্রিজা হতাশ হলো। রক্তিমের প্রতি আবারও জন্মালো রাগ ক্ষোভ। চোখ জোড়ায় জ্বলন্ত অগ্নির ন্যায় রাগ জলজল করতেই রক্তিম মুচকি হাসলো। অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আপনি আমার প্রেমিকা, আমি আপনার প্রেমিক। অদ্রিজা কড়া কণ্ঠে স্পষ্ট জবাব দিল। একদমই না। কথাটা বলেই পা এগিয়ে সেখান থেকে চলে আসতে লাগলো অদ্রিজা। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে অতিক্রম করে যাওয়ার পথেই তারা আঁকড়ে ধরলো তার হাত জোড়া। এলোমেলো বাচ্চা কণ্ঠে সবাই একসাথে বলল, তুমি ভাইয়ার প্রেমিকা। অদ্রিজা ছোট ছোট চোখ করে তাকালো। বলতে ইচ্ছে করলো, না, ওই নিকৃষ্ট অসভ্য লোকটার প্রেমিকা নই আমি, কোনোভাবেই নই। কিন্তু বলতে পারলো না তা। হাঁটু গেড়ে বসেই বাচ্চাগুলোকে ফিসফিসিয়ে বলল, আমি নই, তোমাদের ভাইয়ার প্রেমিকা অন্য একজন। তবুও বিশ্বাস করলো না তারা। খিলখিলিয়ে হেসে উঠেই বলে উঠল, মিথ্যে বলছো। অদ্রিজা ছোট ছোট চোখ করে অসহায়ভাবে তাকালো। তারা সেখানেই খিলখিলিয়ে হাসলো। ওর হাত মুখে হাত রেখে বলল, রাতে আমাদের পিকনিক আছে, আসবে তুমি। অদ্রিজা মৃদু হেসেই বলল, আমি তো আসতে পারবো না পিচ্ছিরা, রাতের বেলায় একা একা বাসা থেকে বের হওয়া নিষেধ আছে যে। বাচ্চাগুলোর তেমন একটা ভাবাবেগ হলো না। তারা অদ্রিজার কাছ থেকে ছুটে গেল রক্তিমের কাছে। কানের কাছে ফিসফিসিয়ে কিছু একটা বলে খুশিতে লাফিয়ে উঠল। ছোট্ট তুলতুলে শরীরগুলো নিচে নেচে উঠল আনন্দ আর খুশিতে। অদ্রিজা মুচকি হাসলো। হাত দিয়ে ইশারা করে বিদায় জানিয়েই পা বাড়ালো পার্কের বাইরে। পেছনের মানুষগুলোর দিকে তাকিয়েই ছোট্ট শ্বাস ফেলল। আর একটু কথা বলা কি যেত না? আর একটু মন ভরে কি এই মানুষটাকে দেখা যেত না? সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক কঠিনভাবে উত্তর দিল, না, যেত না। ওই খারাপ লোকটার সাথে আর এক মুহূর্ত সময় কাটানো উচিত নয়। সন্ধ্যার আকাশে ডুবু ডুবু সূর্য। নেহা আনমনেই রাস্তা ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো দিহানের বাসার সামনে। ব্যালকানিতে দিহানের শার্ট আর টি শার্টটি দড়িতে ঝুলানো আছে, শুকোতে দিয়েছে। নেহা মৃদু হাসলো। কয়েক সেকেন্ড সেই বাসার সামনে দাঁড়িয়ে বাসার উকিঝুঁকি দিয়েই মৃদু শ্বাস ফেলল। ব্যাগ থেকে মোবাইল বের করে কল দিল দিহানকে। দুবার রিং হতেই কল রিসিভ করলো দিহান। নেহা যেন আর অপেক্ষা করতে পারলো না। ওপাশে মানুষটার কিছু বলার আগেই বলে উঠল, দিহান, তুই কোথায় রে এখন? দিহান বোধহয় ব্যস্ত ছিল। ব্যস্ততার ভঙ্গিতেই বলল, বাসায় আছি। কেন? নেহা মিষ্টি হাসলো। তৎক্ষণাৎ বলল, তুই একটু বাসার নিচে নামবি দিহান, একটু কথা বলবো। আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই নিশ্চিত আমাকে বাসার নিচে দাঁড় করিয়ে রাখবি না? নামবি প্লিজ। দিহান রাশ ভারী গম্ভীর গলায় বলল, হঠাৎ কি পাগলামি শুরু করলি নেহা? তোর সাথে তো আজও ভার্সিটিতে কথা হলো আমার, আবার এখন বাসার সামনে আসলি কেন? কি দরকার নেহা? যা বলার কালকে তো বলতে পারিস। নেহার মুখটা কালো হয়ে গেল মুহূর্তেই। নিরাশ গলায় বলল সে, তুই কি একটু বেশি ব্যস্ত দিহান? একটু সময় হবে না তোর? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই দিহান, আমি চলে যাচ্ছি। কথাগুলো বলেই দিহান কিছু বলার আগেই কল রাখলো নেহা। প্রিয়জনের অবহেলায় টলমল করে উঠল চোখ জোড়া। যাকে ঘিরে এত পাগলামি, যাকে এতটা ভালোবাসে, সে কি আদেও কোনোদিন তাকে ভালোবাসবে, তাকে বুঝবে? তার পাগলামিকে সঙ্গ দেবে? কে জানে। ফেব্রুয়ারির শেষের দিকে শীত। রাতের আকাশটায় আজ একটু বেশিই আঁধার নেমেছে। অনেকক্ষণ তাকিয়ে থেকেও চাঁদের দেখা পাওয়া গেল না আকাশে। অদ্রিজা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল। রক্তিম নামক পুরুষটার জন্য অস্থিরতাটা যেন রাত হলেই হু হু করে বেড়ে ওঠে।
সেই অস্থিরতায় তার ছোট্ট মনটা যেন রোজ রোজ ভেঙে চুরমার হয়ে যায়। অদ্রিজা লম্বা দীর্ঘশ্বাস ফেলেই আকাশের দিকে তাকালো। গভীর দৃষ্টিতে